এই যে ছবি দেখছেন এটা হচ্ছে ওল্ড মালদার মঙ্গলবাড়ি বিডিও অফিস। এটাই ঘেরাও এখন, কারণ ওভারলোডিং এর প্রতিবাদে কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি হচ্ছিল, কতদিন ধরে এই ওভারলোডিং এর প্রবলেম, এবং একমাত্র রাস্তায় ওভারলোডিং, কি বলছেন, কারা কারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁঝরা গ্রামের মানুষজন তারা বিক্ষোভ দেখাতে আসছে। প্রথমে রাস্তায় বিক্ষোভ দেখান, তারপরে তারা পৌঁছে যান বিডিও অফিসে। তাদের যেটা অভিযোগ, গ্রামীণ রাস্তা 12 নম্বর রাজ্য সড়ক, অথচ রাস্তার ধারে একাধিক গোডাউন তৈরি হয়েছে, আর এর জন্য ওভারলোড গাড়ি দিনভর যাতায়াত করছেন। তারা বারবার বলেছেন সমস্যা মেটেনি, রাস্তা বেহাল হয়ে যাচ্ছে, রাস্তা ভেঙে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন, তারা দৈনন্দিন সমস্যায় পড়ছেন। আমি একবার শোনাই কি অভিযোগ কি দেখাই, তারপর তোমার কাছে আসছি। ছেলেপেলে কিভাবে স্কুল যাবে? ছোট ছোট ছেলেপেলে, বুঝতে পারছেন, যাচ্ছি সাইড দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। কেন মানুষ যাবে কোথায় দিয়ে? মাথা উপরে চলে, এটাই মানুষ যেতে হাঁটা চলা করতে পারছে না ভালো করে, এটাই সমস্যা। এগুলো বানানো হয়েছে কি মানুষ গোদামের জন্য নাকি মানুষের জন্য? এটাই চাইছি, নতুন করে গোদাম হবে না, যে গোদাম আছে ওটা বন্ধ করা যাবে। তার মানে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতে আজকে বিডিও অফিসে ঘেরাও করলেন, কি কোনো আশ্বাস সেবক? একদমই। দেখো, ভিডিও যেটা বলেছেন যে গ্রামবাসীরা সমস্যা যেটা জানিয়েছেন সেটা গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি প্রতিনিধি পাঠিয়ে দেখবেন, সত্যি যদি সেই সমস্যা হয়, সেই সমস্যা মেটাতে কি ব্যবস্থা নেওয়া যায় দেখবেন, এবং বেহাল রাস্তার কথা যেটা বলা হচ্ছে সেটাও যদি কোনো রকম সমস্যা করা যায় সেক্ষেত্রেও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। বেশ, ওকে। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাঁঝরা গ্রামে গোডাউনের সামনের রাস্তা নিয়ে জনগণের কিছু সমস্যা হয়েছে। মানে রাস্তাতে যেহেতু গোডাউনের জন্য ভারী যান চলাচল হয়, তাতে সাধারণ জনগণের হাঁটা চলা বা স্কুল যাওয়ার পথে সমস্যা হচ্ছে। এই বিষয়ে ওনারা আমার কাছে একটা দাবি জানাতে এসেছিলেন যে মালিক পক্ষের সঙ্গে যেন একটু আমরা বসি এবং তাদেরকে এটা জানানো হয় যে এই অসুবিধাগুলো যাতে না হয়। তো এই বিষয়টি আমাকে খতিয়ে দেখতে হবে। 2019-এর 8ই জুন 3 বিজেপি কর্মীকে খুনের অভিযোগে সিবিআই তদন্ত করছে। এখন শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই, এবং যাদের সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কোর্ট দিয়েছে। শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের। কড়া শাস্তির দাবি নিহতদের পরিবারের। কবে কি হয়েছিল জানবো, এবং এখন তাদের পরিবার কি বলছে, নিহতদের পরিবার। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপম, দেখো অনন্দা, এই যে সন্দেশখালীর ভাঙিপাড়ার ঘটনা 2019 সালের 8ই জুন, এখানে যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছিল, এখানে 3 বিজেপি কর্মীকে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয়েছিল, এবং তাদের মধ্যে 2জনের দেহ পাওয়া গেলেও একজনের দেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপর তার পুলিশি তদন্ত শুরু হয় এবং তারপরে সিআইডির হাতে সেই তদন্ত যায়। কিন্তু পরবর্তী সময় সিআইডির যে চার্জশিট, তার থেকে শেখ শাহজাহান মূল যে অভিযুক্ত নাম ছিল 1 নম্বরে, সেই শেখ শাহজাহান সহ 28 জনের নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে। এরপর এই যে ভাঙিপাড়ার যেসব যাদের হত্যা করা ছিল তাদের পরিবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করে, এবং হাইকোর্টে গত 30 তারিখে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল যে সিট গঠন করে সিবিআই তদন্ত শুরু করার, এবং সিবিআই সেই তদন্ত শুরু করেছে এবং শেখ শাহজাহান সহ 25 জনের নামে মামলা রিজু করেছে, এবং 2টো খুনের মামলা কিন্তু ইতিমধ্যে। একদম কি বলছে সেই নিহতদের পরিবার, দেখুন। মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল, যেটা গত 6 বছর ধরে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই, এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে, এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়। আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে, যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি। দক্ষিণ কলকাতা ল কলেজের তিনি কখন ঢোকেন ওই দিন 25শে জুন
যখন ধর্ষণ হচ্ছে, যখন গণধর্ষণ হচ্ছে, যখন অপরাধ হচ্ছে গার্ড রুমে, তখনও কি তিনি ছিলেন দক্ষিণ কলকাতা ল কলেজে? রেজিস্টারে যে সময়, সেই সময় নিয়েই তো এখন বিতর্ক দানা বেঁধেছে। ভাইস প্রিন্সিপাল কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন, তাকে বারবার প্রশ্নও করা হয়েছিল, আমরাও কথা বলেছিলাম। এরপরে দেখুন, প্রথমে দেখাই 9:50, সকাল 9:50 উনি বলছেন 9:50 তিনি ঢুকেছেন, কিন্তু তারপরে বেরোনোর সময়টাও লেখা আছে 9:50। কোন 9:50? রাত 9:50? রাত 9:50। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, বেরোনোর সময়ও তোমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছিলে যে কটার সময় বেরোন 25শে জুন, কি বলছেন? তাহলে 9:50টা এলো কোত্থেকে? দেখো, একেবারেই বেরোনোর সময় একাধিকবার তাকে জিজ্ঞেস করা ছিল 25শে জুন তিনি কটার সময় বেরিয়েছিল, কারণ যে তার ভাইস প্রিন্সিপালের অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুক সেখানে 9:50 লেখা। একাধিকবার জিজ্ঞেস করলেও তিনি কিন্তু সেই বিষয় কার্যত উড়িয়ে দিলেন, কোনো রকম জবাব দিলেন না তিনি সেদিন কলেজ প্রেমিসেস থেকে কটায় বেরিয়েছিল। কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমাদেরকে তিনি বলেছিলেন তিনি নাকি 2:30, আর একবার বলেছিলেন 3:50 নাগাদ কলেজ ছেড়ে এই 25শে জুন বেরিয়েছিলেন। তো যখন তিনি আজ কলেজ থেকে বেরিয়ে যান, তাকে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো রকম সেই প্রশ্নের জবাব দেয়নি। উল্টে তিনি বললেন 25 তারিখে তিনি 9:30 নাগাদ কলেজে এসে 9:50 নাগাদ কলেজে এসেছিলেন, দিনের সঙ্গে মিটিং ছিল, 10:30 থেকে সেই মিটিং শুরু হয়েছিল এবং মিটিং শেষ করে তিনি বেরিয়ে গেছে। কিন্তু স্পেসিফিক কোন সময় বেরিয়েছে সা কিন্তু কার্যত তিনি জবাব দিলেন না। অয়নদা, কিন্তু সকালে যখন কথা বললেন আমাদের সঙ্গে, তখন কি বললেন নয়না চট্টোপাধ্যায় একবার দেখুন। রেজিস্টার বুক আপনার একটা সামনে এসে দেখা যাচ্ছে 9:50 আপনি ইন করেছেন, 9:50 আউট। তাহলে আপনি কি সকাল 9:50 থেকে রাত 9:50 পর্যন্ত কলেজের প্রেমিসিসে ছিলেন? না না, আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম, মিটিং এর করেছিলাম। 9:50 হতেই পারে না, দেখুন ভালো করে। না ম্যাম, 50 বার আইডিয়া। 25 তারিখ কখন ঢুকেছিলেন? 9:30 ঢুকেছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি দিনের কাছে গেছি সিলেবাস কমিটির মিটিং এ। 9:50 তিনি বেরোননি, হতেই পারে না, কিন্তু রেজিস্টার বুকে তো লেখা আছে 9:50 বেরোনোর সময়। তাহলে কেউ বা কারা কি লিখেছেন, নাকি উনি লিখেছেন? সরাসরি চলে যাব আরো একবার রৌনকের কাছে। রৌনক, বারবার তারপরে যখন আবার ধরা হলো, তখন উনি পরিষ্কার করে বললেন না, বয়ান বদল কেন বলা যায়? তাকে একেবারে একবার এক এক রকম বয়ান দিচ্ছেন তিনি। যেইটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে 25 তারিখ ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি কখন কলেজে ঢুকেছিলেন এবং কখন কলেজ থেকে বেরোয়। যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুকের ছবি সামনে এসছে, সেখানে দেখা যায় তিনি প্রবেশ করেছিলেন 9:50 এবং বেরিয়েছিল 9:50। সেই 9:50 আদৌ কি রাত 9:50? এটা কিন্তু নিশ্চিত করতেই তাকে একাধিকবার জিজ্ঞেস করা হয়, তিনি কার্যত এই বিষয়টি উড়িয়ে দেন। প্রথমে আমাদেরকে বলে তিনি 2:30টার সময় বেরোন, তার কিছুক্ষণ পরে বলে 3:50 নাগাদ তিনি কলেজ প্রেমিসেস ছেড়ে বেরোন, এবং যখন কিছুক্ষণ আগে তিনি কলেজ থেকে আজ বেরোচ্ছিলেন তখন কিন্তু এই কথার জবাব কোনো মতে দিলেন না। অর্থাৎ একাধিকবার তিনি কিন্তু তার বয়ান বদল করছে। এইখানেই প্রশ্ন তৈরি হচ্ছে, যেহেতু নির্যাতিতা তার বয়ানে লিখেছিল যে 7:30 থেকে 10:50 পর্যন্ত 25 তারিখ তার উপর নির্যাতন চালানো হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাইস প্রিন্সিপালের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুকে ইন এবং আউট টাইম, সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সামনে এসেছে। যদি রাত 9:50 তিনি বেরিয়ে থাকেন, তাহলে কি যখন এই ঘটনা ঘটেছিল কলেজ প্রেমিসেসের মধ্যে কোনোভাবে এই নয়না চ্যাটার্জি তিনি কি ছিলেন? এই একাধিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে। বিতর্ক থাকছেই, একটা জল্পনা থাকছেই, কারণ আবার দেখাচ্ছি আমরা 9:50, কিন্তু উনি বলছেন না, দুপুর 2:30, 3টের মধ্যেই তিনি বেরিয়ে গেছেন। আবার এখন বেরোনোর বেরিয়েছিলেন। আমি সকাল 10:30 থেকে ডিনের রুমে মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনারা ডিনের থেকে জানুন সিলেবাস। আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম। আমি কোথায় বেরিয়েছিলেন? কোথায় বেরিয়েছিলেন? 9:50 সকালে। আর 25শে জুন ওইরকম নক্কারজনক ঘটনার পর আজ আবার খুলল এই কসবা সাউথ ক্যালকাটা ল কলেজ খুলল কড়াকড়ি। আজকে একেবারে আই কার্ড দেখে অধ্যাপক পড়ুয়াদের ঢুকতে দেওয়া হলো। অভিযোগের পর বন্ধ ছিল বেশ কয়েকদিন ল কলেজ। ক্লাস আজকে হবে না, আজকে শুধু পরীক্ষার ফর্ম ফিল আপ, প্রজেক্ট জমা। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ছিল ফর্ম ফিল আপ, প্রজেক্ট জমা।
আগামীকাল থেকে গাইডলাইন মেনেই স্নাতকোত্তরে ক্লাস হবে। আর যা গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া। আজকে কারা কারা আসবে ম্যাডাম? এলএলএম স্টুডেন্ট, ফর্ম ফিল আপ, হ্যাঁ, আর স্টাফস। নিরাপত্তার বিষয়টা কতটা কঠোরভাবে দেখছেন? ওই নোটিশে একটা বলা আছে যে নিরাপত্তারক্ষী কলেজ বন্ধ করে চলে যাবে, মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না? পুলিশ প্রশাসন দেখছে। পুলিশি ঘেরাটোপে কসবার ল কলেজ ক্যাম্পাসে এলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। গণধর্ষণের অভিযোগের পর নিয়মের কড়াকড়ি, কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ, পড়ুয়া থেকে অধ্যাপক, কলেজে ঢুকতে আই কার্ড বাধ্যতামূলক, দুপুর 2টোয় গেট বন্ধের নির্দেশ, দুপুর 2টোয় গেট বন্ধ। আজকে কলেজটা খোলা হচ্ছে, আমাদের এদিকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। আজকে 12 দিনের মাথায় আজকে আমাদের কলেজ অফিস খুলেছে, সুতরাং এতে আমরা সবাই খুশি। আমাদের এখানে কর্মক্ষেত্র আছে, তো আমাদের যা ডিউটি আই কার্ড দেখাটাই আমার কর্তব্য এবং এন্ট্রি করা, ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব। পড়ুয়ারাও ফিরলেন আজকে। পড়ুয়ারা ক্যাম্পাস খুলতেই পড়ুয়ারা নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন। অনেকে অভিভাবক নিয়ে এসেছেন, বাবা মার সঙ্গে এসেছেন। ল কলেজে অসুস্থ সৌম্যদীপ মিত্র, তিনিও এসেছেন। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন, এখন রোজ কলেজে আসবেন বাবা মা বলছেন, কিন্তু তবুও আতঙ্ক আছে। করতে হবে, আতঙ্কিত তো বটে। আমি থাকবো, আমি আসবো। কেন কেন কি হবে না হবে, বাবা হয়তো কাজ করবেই, এখন কলেজে পারবে না, বাইরে কিছু করতে পারে। যে ছেলে যাচ্ছে কোথা থেকে কি হবে বোঝা মুশকিল না। এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা। আমাদের আসতে হবে, সঙ্গে এসে থাকতে হবে। এই ঘটনা ঘটার পর ভয় লাগছে? ভয় তো লাগছে, অভিভাবক হিসেবে আমরা একটু টেনশনে আছি, আমরা ভাবিনি এরকম কিছু হতে পারে। এরপরে যখন কলেজ খুলবে আপনার মেয়েরা আসবেন, চিন্তা নিশ্চয়ই থাকবে না? হ্যাঁ, চিন্তা তো থাকবে। মেয়েরাও আতঙ্কে, পড়ুয়ারা, ছেলেরাও আতঙ্কে, অভিভাবকরা আতঙ্কে, কলেজের পড়ুয়ারা তারাও যথেষ্ট ভয় রয়েছে। কারণ এই রকম বড় সড়ো এরকম নক্কারজনক ঘটনা ঘটে গেল সবার সামনে। হ্যাঁ, ভয় তো অবশ্যই পাচ্ছি। আমি যাচ্ছি, একা আসছি, অনেক দূর থেকে একা আসছি, যদি কিছু হয়ে যায়, হয়তো এরকম ঘটনা মেয়েদের সাথে ঘটলো, যদি ছেলেদের সাথে হয়তো অন্য কিছু ঘটনা হলো, মামাটার টাকা মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো, বিপদ হলো, তখন ওই জন্য আমি ভয় পাচ্ছি। না না, হ্যাঁ, তারা এই ভয় পাচ্ছে। বলছিল যে এইসব যেসব ঘটনা ঘটছে, তাদের গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে, তো এখন কলেজে যাস না, মানে এই নিয়ে যা কিছু ঘটছে যাতে না যদি আবার ঘটে সেই জন্য ভয় পাচ্ছে সকলে। আমার বাড়িতে বলছিল যে যাচ্ছি সাবধানে, গার্জেন আসবে বলছিল। না, খুব তাড়াতাড়ি ফিরলে আমাদের এটাই মনে হবে যে জিনিসটা দমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ফেরাটা উচিত। নিজের সময় মতো, নিজের টাইম মতো ঠিক ফিরে যাবে এবং আমাদের স্টুডেন্টদের করে নিতে হবে, ইরেসপেক্টিভ অফ ইউনিয়ন, ইরেসপেক্টিভ অফ এনি আউটসাইড হেল্প। আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস অ্যান্ড উই উইল ফাইট দিস অ্যান্ড দ্যাটস দ্য বটম লাইন। আর এই যে ভয় নিয়ে পড়ুয়ারা আসছেন, অভিভাবকরা, বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছেন কলেজে, ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন? আমি এখন অফিসে আছি, অফিস স্টাফকে দিয়ে ফর্ম ফিল আপ চলছে, মোটামুটি স্টুডেন্ট প্রেজেন্ট আছে। অভিভাবকেরা বলছে এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক, এটার তো আর কোনো রিপেয়ার হবে না। আমরা ওর শাস্তি দিয়ে এবং আমরা সিকিউরিটি মেজার্সটাকে ডিবির থ্রুতে এনে আরো শক্ত করে, যাতে পুরো বিল্ডিং এ ক্যামেরাটা এবার করা যায়, কারণ বাজেটের জন্য করা যাচ্ছিল না এতদিন। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেব। খড়গপুরে 30শে জুন একটি ছবি দেখে শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ, রাজ্যের মানুষ। আর সেই ছবি আবার দেখাবো। 30শে জুন এই ভাইরাল ভিডিও একজন প্রবীণ প্রতিবাদীকে এইভাবেই তৃণমূল নেতা বেবি কোলে জামা কাপড় ছিঁড়ে দিয়ে জুতো পেটা, চড়, ঘুষি বাদ যায়নি, সেই বেবি কোলেকে বহিষ্কার করা হলো। 30শে জুন এই রকম ছবি উঠে এসেছিল। প্রবীণ প্রতিবাদী তিনি হাইকোর্টেও গিয়েছিলেন। সরাসরি চলে যাব প্রতিনিধি শঙ্করের কাছে। শঙ্কর, গতকাল দেখেছিলাম আমরা যে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে তার শোকজের উত্তর, তাকে শোকজ করা হয়েছিল এবং তাতেও বেপরোয়া
কারণ যুক্তি এইসব দেখিয়েছিলেন। বেবি কোলে আজকে বহিষ্কার, বেবি কোলে। দেখো এই খবরটাই নিউজ 18 বাংলায় আমরা বারবার তুলেছি যে একটা প্রবীণকে রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর, এবং এর পরে এই মামলাতে পুলিশ তাকে গ্রেপ্তার না করায় তাকে হাইকোর্ট যেতে হয়েছিল প্রবীণ প্রতিবাদীকে। এবং গতকাল যেটা জানা আমরা খবর দেখিয়েছিলাম, এই যে তৃণমূলের বেবি কোলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা সভাপতিকে তার সকলের উত্তর দিয়েছিলেন, তাতে দেখা গেছিল যে অনিল দাস তার পারিবারিক বহু ক্ষেত্রে তার ভিতরে ঢুকে যাচ্ছিল, ইনভলভ হয়েছিল, সেই ক্ষেত্রে তাকে মারধর করা হয়েছিল। এইবার রাজ্যের 8 দিনের মাথায় রাজ্যের তরফে বেবি কোলেকে বহিষ্কার করা হয়েছে এবং তার পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা কিন্তু তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেবি কোলেকে পাওয়া যাচ্ছে, তিনি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। অয়নদা, বারবার তাকে ফোন করা হচ্ছে, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে বারবার নিউজ 18 বাংলা তার সঙ্গে যোগাযোগ করার জন্য তার বাড়ি গেছিল, তাকে ফোন করা হচ্ছে, কিন্তু তিনি কোনো উত্তর দিতে চাইছেন না বা আমাদের ফোনও ধরছেন না। অয়নদা, এখন বেবি কোলেকে আর পাওয়া যাচ্ছে না। সেই দিনের পর থেকে এই রকম ভাবে মারধর করেছিলেন, অত্যাচার করেছিলেন এই প্রবীণ প্রতিবাদীকে, আজকে বহিষ্কারের ঘোষণা করল তৃণমূল। বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স, যে দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য। খড়গপুর শহরের মানুষের যা প্রতিক্রিয়া, তাতে করে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ওয়াইফ খুব আতঙ্কিত ছিল, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। দেরিতে হলেও ঘটলো, নিশ্চয়ই এই জন্য আমাদের পরিবার খুশি। আর যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব দ্রুত এই 4 জন দুষ্কৃতীকে অ্যারেস্ট